আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী আনসলভড হামা ভূত। বাংলাদেশে কত ধরনের ভূত আছে জানেন? আমি বললাম জানি না। মিসির আলী বললেন ৩৮ ধরনের ভূত আছে। বক্ষদৈত্য, পেতনি, শাকচুন্নি, কন্ধকাটা, বামদো, পানিভূত, কুয়াভূত, কুনিভূত, বুনিভূত। কুনিভূতটা কীরকম? মিসির আলী বললেন ঘরের কোনায় থাকে বলে এদের বলে কুনিভূত। আরেক ধরনের ভূত আছে, এরা কোনো শরীর ধারণ করতে পারে না, শুধুই শব্দ করে, নিশিরাতে মানুষের নাম ধরে ডাকে। আরেক ধরনের ভূত আছে নাম ভুলাইয়া, এরা পথিককে পথ ভুলিয়ে নিয়ে যায়, সে সময় বিলের পানিতে ডুবিয়ে মারে। আমি বললাম ভূত নিয়ে আপনার স্টকে কোনো গল্প আছে? মিসির আলী ভাবভঙ্গি দেখে মনে হলো গল্প আছে। তিনি নড়ে চড়ে বসলেন, সিগারেট ধরালেন। আচ্ছা, আমি একটা জিনিস ক্লিয়ার বলি, এখানে যে পাণ্ডুলিপিটা বলছি, গল্প শোনাচ্ছি, সেটাতে বেশ কিছু ভুলভাল আছে শব্দ, তো সেখানে আমি হয়তো পড়তে পড়তে আটকে যেতে পারি, সেটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। মিসির আলী ভাবভঙ্গি দেখে মনে হলো গল্প আছে। তিনি নড়ে চড়ে বসলেন, সিগারেট ধরালেন। হামা ভূতের নাম শুনেছেন? না তো। হামাগুড়ি দিয়ে হাঁটে বলেই এই ভূতের নাম হামা ভূত। ৮-৯ বছর বয়সী বালকের মতো শরীর, চিতাবাঘের মতো গাছে উঠতে পারে, গায়ের রং কুচকুচে কালো, শোষো শব্দ করে। আপনি কখনো হামাভূত দেখেছেন? আমি বললাম সাধারণ কোনো ভূতই আমি এখনও দেখিনি, হামাভূত দেখার তো প্রশ্নই ওঠে না। আপনি দেখেছেন? মিসির আলী বললেন শুধু যে দেখেছি তা না, হামাভূতকে পাউরুটিও খাইয়েছি। ভূত পাউরুটি খায়? অন্য ভূত খায় কি না জানি না, হামাভূত খায়, এবং বেশ আগ্রহ করেই খায়। গল্প শুনতে চান? অবশ্যই চাই। হামাভূতের গল্পটা হলো প্রস্তাবনা, তবলার টুকটাক। মূল গল্প অসাধারণ, আমার আনসলভড ক্যাটাগরির। হামাভূত না দেখলে মূল গল্পে সন্ধান পেতাম না। যাই হোক, শুরু করি। পত্রিকায় পড়লাম নেত্রকোনার সান্ধিকোনা অঞ্চলে হামাভূতের উপদ্রব হয়েছে। যারা এই ভূত দেখেছে তারা খুবই অসুস্থ হয়ে সদর হাসপাতালে আছে। অঞ্চলের লোকজন সন্ধ্যার পর ঘর থেকে কেউ বের হয় না। হামাভূতের বিশেষত হচ্ছে সে মুহূর্তে মধ্যে অদৃশ্য হয়ে পড়ে, হামাগুড়ি দিয়ে গাছে ওঠে। যেসব বাড়িতে নবজাতক শিশু আছে সেই সব বাড়ির চারপাশে বেশি ঘোরাঘুরি করে। আমার তখন বয়স কম, আদিভৌতিক বিষয়ে খুব আগ্রহ। হামাভূত দেখার জন্যে ঢাকা থেকে রওনা হলাম। বাংলাদেশের গ্রামে অজানা জন্তুর আক্রমণের খবর প্রায় পাওয়া যায়, ভূতের আক্রমণের খবর তেমনভাবে আসে না। সান্ধিকোনা গ্রামে সন্ধ্যার আগে আগে পৌঁছালাম। প্রত্যন্ত অঞ্চলের নির্ভেজাল গ্রাম, একটা স্কুল আছে, ক্লাস 2 পর্যন্ত পড়ানো হয়। স্কুলের 2 জন শিক্ষক ছিলেন, বেতন না পেয়ে একজন চলে গেছেন। যিনি টিকে আছেন তার নাম প্রকাশ ভট্টাচার্য। আমি হামাভূত দেখতে এসেছি এই খবর রুটে গেল, দলে দলে লোকজন আমাকে দেখতে এলো, যেন আমি ফিলোর কোনো বড় তারকা। আচ্ছা, পথ ফুলে এখানে চলে এসেছি। প্রত্যন্ত গ্রামের প্রধান সমস্যা একই ধরনের প্রশ্নের জবাব বারবার দিতে হয়। আপনার নাম? দেশের বাড়ি? সার্ভিস করেন? বেতন কত পান? শাদি করেছেন? নতুন যেই আসছে সে এসব প্রশ্ন করছে। রাত কোথায় কাটাবো এ নিয়ে আলাপ আলোচনা নিচু গলায় চলতে লাগলো। সাধারণত গ্রামের গুরুত্বপূর্ণ মানুষের বাড়িতে বিদেশি মেহমান রাখা হয়। সম্ভবত এই গ্রামে তেমন গুরুত্বপূর্ণ কেউ নাই। আক্কাস আলী নামের একজনের কথা কয়েকবার শোনা গেল, তবে তার বাড়িতে আজ অসুবিধা। শ্বশুর বাড়ির অনেক মেহমান হঠাৎ করে চলে এসেছে। সুরজ মিয়ার নাম উচ্চারিত হলো, তার বাড়িতেও সমস্যা। তার ছোটবেলায় ছোট মেয়ের প্রসব বেদনা উঠেছে। আমি বললাম আমার রাতে থাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সঙ্গে করে স্লিপিং ব্যাগ নিয়ে এসেছি, গাছতলায় থাকবো। গাছতলায় থাকবেন? কি কন, গ্রামের ইজ্জত আছে না? আপনি বিদেশি মেহমান। আমি বললাম ভাই, ভূত দেখতে এসেছি, রাতে যদি কোনো বাড়িতে ঘুমিয়েই থাকি ভূতটা দেখবো কিভাবে? সারা রাত আমি জেগেই থাকবো, হাঁটাহাঁটি করব। গ্রামের এক মুরব্বী বললেন সাথে কি 3-4 জন জোয়ান পোলাপান দিব? অলঙ্গ নিয়ে আপনার সাথে থাকবো। অলঙ্গ জিনিসটা কি? ব্রোরোসা, তালগাছ দিয়া বানাই। আমি বললাম এক গাদা লোক সঙ্গে নিয়ে ঘুরলে তো ভূত দেখতে পাবো না, ভূত দেখা দিবে না, বর্ষা দিয়ে ভূত গাথাও যাবে না, আমাকে একই ঘুরতে হবে একাই। আর আমার রাতের খাবার নিয়েও চিন্তা করবেন না, আমি রাতের খাবার পানি সঙ্গে করে নিয়ে এসেছি। মুরব্বী বললেন এইটা কেমন কথা, সাইডটা ডাল ভাত আমাদের সাথে খাবেন না? আমি বললাম আবার যদি কোনো দিন আসি তখন খাবো। আমার কাছে মনে হলো মুরব্বী এবং মুরব্বীর সঙ্গে অন্যরা হাফ ছেড়ে বাঁচল। প্রশান্ত ভট্টাচার্য বললেন কোনো কারণে ভয় পেলে আমাদের বাড়িতে উঠবেন, এই যে টিনের বাড়ি। আমি বলতে গেলে সারা রাত জগনাই থাকি, রাতে ঘুম হয় না। ভূতের ভয় ঘুম হয় না তা না, এমনিতেও ঘুম হয় না, ভগবানের নাম জপে রাত পার করি, অনেক আগে থেকে করি। গ্রামের লোকজন হামাভূতকে যথেষ্টই ভয় পেয়েছে, বোঝা যাচ্ছে। সন্ধ্যার পর যে যার বাড়িতেই ঢুকে পড়ল। ঘর উপন্যাসে
শ্মশানপুরের উল্লেখ থাকে। সান্ধিকোনা শ্মশানপুরী হয়ে গেল। আমি একা একা ঘুরছি, চমৎকার লাগছে। ভাদ্র মাস, এই সময় যতটা গরম হবার কথা ছিল তত গরম না, ঠান্ডা হাওয়া আসছে। মেঘমুক্ত আকাশে শুক্ল পক্ষের চাঁদ উঠেছে। মোটামুটি পরিষ্কারভাবেই চারপাশ দেখা যাচ্ছে। গ্রামের একটা পুকুর, ভাঙা পাকা ঘাট, পুকুরের চারপাশে গাছপালায় ঢাকা। একদিকে কালী মন্দির আছে। এই অঞ্চলে গ্রামের পটভূত ভূমিতে সিনেমা বানালে পুকুরঘাট অবশ্যই ব্যবহার করা হতো। বিশাল অশ্বত্থ গাছ দেখলাম। অশ্বত্থ গাছের নিচে জমজমাট অন্ধকার। কিছুক্ষণ গাছের নিচে দাঁড়ালাম। গ্রামদেশে ভাদ্র মাসে বেশ কিছু মানুষ সাপের কামড়ে মারা যায়। গরমে অতিষ্ঠ হয়ে গর্তের ভেতর থেকে সাপ বের হয়ে আসে। ভাদ্র আশ্বিন 2 মাস বেশিরভাগ প্রাণীর মিটিং সিজন, সাপেরও তাই। এই সময়ে সাপ মানুষটা আশেপাশে দেখতে পছন্দ করে না। আমার পায়ে রাবারের গামবুট। সাপের ভয় এ কারণে পাচ্ছি না, জনমানব শূন্য গ্রাম দেখতে ভালো লাগছে। অশ্বত্থ গাছের ডালে প্রচুর হরিয়াল বাসা বেঁধেছে। তাদের ডানার ছটপট শব্দ শুনতে শুনতেই আমি হামাভূত দেখলাম। দেখতে মানুষের মতো, হামাগুড়ি দিয়ে আমার কাছে আস্তে আস্তে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। উত্তেজিত স্নায়ু ঠান্ড করা যার জন্যে আমি ঠান্ড করা যার না, এখানে করার হবে, বাট করা যা লেখা আছে, জন্য আমি সিগারেট ধরালাম। অদৃশ্য হামাভূত আবার দৃশ্যমান হলো এবং আমার দিকে মুখ করে বসলো। কাদের ঝোলা থেকে এক পিস পাউরুটি বের করে দিলাম। সে পাউরুটিটা আগ্রহ করে খেলো। আমি রওনা হলাম প্রশান্ত বাবুর বাড়ির দিকে। হামাভূত আমার পিছনে পিছনে আসতে লাগলো। শোষ শব্দ করে সে আসছে। প্রশান্ত বাবু জেগেই ছিলেন। দরজায় ধাক্কা দিতেই তিনি হারিকেন হাতে দরজা খুললেন। উদ্বিগ্ন গলায় বললেন, ভূত দেখেছেন? আমি বললাম, সুযোগে দেখেছি তা না, সঙ্গে করে নিয়েও এসেছি, ওই যে দেখুন। হে ভগবান, এটা তো একটা কুকুর। আমি বললাম, এমন এক কুকুর যার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে। এই অদৃশ্য হতে পারে? কি বলেন আপনি? আমি ঝোলা থেকে পাউরুটি বের করে ছুঁড়ে দিলাম। কুকুর পাউরুটি দিয়ে নিতে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ভয়ে আতঙ্কে প্রশান্তবাবুর হাত থেকে হারিকেন পড়ে গেল। তিনি নিজেও পড়ে যেতেন। আমি তাকে ধরে বললাম, চলুন ঘরে বসি, ঘটনা ব্যাখ্যা করি। ঘটনা সাধারণ। কুকুরটা ধবধবে সাদা রঙের। কেউ একজন তার গায়ে ভাতের মার বা গরম পানি ঢেলেছে, আর একদিক ঝলসে লোম পুড়ে কালো হয়ে গেছে। কুকুরের নাকটা কালো, নাকের কিছু উপর থেকে সাদা রং। তার মুখের দিকে তাকালে লম্বা ভাবটা বোঝা যায় না, খানিকটা মানুষের মতো মনে হয়। কুকুরের লেজটাও একটা সমস্যা আছে, তার লেজ নেই, লেজ কাটা কুকুর। দিনের বেলাও এই কুকুর নিশ্চয়ই ঘুরে বেড়ায়, কেউ তাকে গুরুত্ব দিয়ে রাখে না। রাতে অল্প আলোয় সে হয়ে ওঠে রহস্যময়। সে যখন ঘুরে দাঁড়ায় তখন হঠাৎ তার গায়ে সাদা অংশের জায়গায় কালো অংশ চলে আসে। ভীত দর্শকের কাছে কুকুর হয়ে যায় অদৃশ্য। ম্যাজিশিয়ানরা কালো ব্যাকগ্রাউন্ডের সামনে কালো বস্তু রেখে বস্তুটাকে অদৃশ্য করার খেলা দেখান। একে বলে ব্ল্যাক আর্ট। আপনাদের এই কুকুরের নিজের অজান্তেই ব্ল্যাক আর্টের খেলা দেখাচ্ছে। প্রশান্ত বাবু মুগ্ধ হয়ে গলায় বললেন, আপনার কথা শুনে মন জুড়িয়েছে। জটিল একটা বিষয়কে পানির মতো করে দিলেন। ভগবান আপনার মাথায় অনেক বুদ্ধি দিয়েছেন। আমি বললাম, মাথাটাই কিন্তু আমাদের বড় সমস্যা। আপনাকে বুঝিয়ে বলি, মানুষের মস্তিষ্কে 2টা প্রধান ভাগ, ডান ভাগ এবং বাম ভাগ। রাইট লোব, লেফট লোব। আমরা যখন শরৎকালের সাদা মেঘ ভর্তি আকাশের দিকে তাকাই তখন মস্তিষ্কের বাম ভাগ আমাদের আকাশের মেঘটাই শুধু দেখায়, অন্য কিছু দেখায় না। কিন্তু মস্তিষ্কের ডান ভাগ সেই মেঘকে নানান ডিজাইন করে দেখায়। কেউ দেখে হাতি, কেউ পাখি, কেউ মন্দিরের। কল্পনার ব্যাপারটা মস্তিষ্কের ডান ভাগের নিয়ন্ত্রণে। আমাদের মাথায় যদি ডান মস্তিষ্ক না থাকতো তাহলে আমরা কিন্তু হামাভূত দেখতে পারতাম না। মস্তিষ্কের ডান অংশ আমাদের হামাভূত দেখতে সাহায্য করেছে। প্রশান্তবাবু বললেন, আপনার রাতের খাওয়া নিশ্চয়ই হয় নাই। আমি বললাম, এখন খেয়ে নেব, সঙ্গে খাবার আছে, শুকনো খাবার। প্রশান্তবাবু বললেন, আমি রান্না বসাচ্ছি, আপনি আমার সঙ্গে এখানে খাবেন, খিচুড়ি করব, ঘি দিয়ে খাবেন। আমি রাতে খাই না, আপনার জন্যই রান্না করব, আপনি দয়া করে না বলবেন না। আমি ব্রাহ্মণরা ভালো রাঁধুনি হয়। প্রশান্ত বাবু উঠোনে রান্না বসালেন। আমি তার পাশে মোড়া পেতে বসলাম। ভদ্রলোক বেশ গোছানো, নিমিষেই চুলা ধরিয়ে ফেললেন। চাল ডাল হাঁড়িতে চড়িয়ে দিলেন। আমি বললাম, আপনি একা থাকেন? প্রশান্তবাবু হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। চিরকুমার? না, বিবাহ করেছিলাম, স্ত্রী পুত্র স্বর্গবাসী হয়েছে। আচ্ছা জনাব, আপনি তো অনেক কিছু জানেন, মৃত মানুষ কি ফিরে আসতে পারে? আমি বললাম, প্রশ্নটা পরিষ্কার বুঝতে পারছি না। তিনি বললেন, ধরুন কেউ একজন মারা গেল, তার কবর হলো বা দাহ হলো, বছরিক খানিক পরে সে আবার উপস্থিত, এরকম কি হতে পারে? আমি বললাম, গল্প উপন্যাস হতে পারে, বাস্তবে হয় না। কবর থেকে উঠে আসা মানুষদের বলে জম্বি, তারা মানুষ না, বোধশক্তিহীন মানুষ। তবে সবই গল্পগাথা, বাস্তবে কেউ কখনো জম্বি দেখেনি, সিনেমায় দেখেছে। জম্বিদের নিয়ে অনেক সিনেমা হয়েছে। আমি একটা ছবি দেখেছিলাম, সেখানে জম্বিরা পুরো একটা গ্রাম দখল করে নেয়। রিটার্ন অফ দ্য ডেড। প্রশান্তবাবু বললেন, পরকাল থেকে মানুষ ফিরে আসার কোনো ঘটনা নাই? আমি বললাম, ইংল্যান্ডের
চার্চগুলি অঞ্চলে মানুষদের জন্মমৃত্যু হিসাব রাখে। তাদের এক ক্যাথলিক চার্চে 400 বছর আগে মৃত মানুষের 1 বছর পরে সংসারে ফিরে আসার ঘটনা উল্লেখ আছে। বিষয়টা নিয়ে তখন বেশ হইচই হয়। তাকে পরিবারের সঙ্গে থাকতে দেয়া হবে না বলে চার্চ ঘোষণা দেয়। ইংরেজ পরিবারকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। তাকে কি পরিবারের সঙ্গে থাকতে দেওয়া হয়েছিল? না, সে তার স্ত্রী এবং 2 কন্যা নিয়ে অঞ্চল ছেড়ে চলে যায়। কোথায় যায় এ বিষয়ে কোনো তথ্য নাই। আপনার কাছে কি এ ধরনের কোনো গল্প আছে? পরকাল থেকে কেউ ফিরে এসেছে? প্রশান্তবাবু বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ চোখ নামিয়ে নিয়ে বললেন, না। আমি বললাম, প্রশান্তবাবু, মানুষ যখন সত্যি কথা বলে তখন চোখের দিকে তাকিয়ে বলে, মিথ্যা যখন বলে চোখ নামিয়ে নেয়। পরকাল থেকে মানুষ ফিরে আসার ব্যাপারটা নিয়ে আপনার আগ্রহ দেখে মনে হচ্ছে আপনি এই ধরনের কোনো গল্প জানেন। আমাকে গল্পটা বলুন, আমি চেষ্টা করব লৌকিক ব্যাখ্যা দিতে। অতীন্দ্রিয় ব্যাপার ব্যাখ্যা করতে আমার ভালো লাগে। আপনি খাওয়া দাওয়া করুন, তারপর বলি। তবে আপনার কাছে আমি ব্যাখ্যা চাই না, ব্যাখ্যা ভগবানের কাছে চাই, আর কারো কাছে না। আমি খেতে বসলাম। অতি উপাদেয় খিচুড়ি, হালকা 5 ফোড়নের বাঁশের সঙ্গে যুক্ত হয়েছে ঘিয়ের গন্ধ। খিচুড়ি রান্নায় অস্কার পুরস্কার থাকলে প্রশান্তবাবু 2টা অস্কার পেতেন। আমি বললাম, গল্প শুরু করুন। প্রশান্তবাবু অস্বস্তি এবং দ্বিধায় সঙ্গে থেমে থেমে কথা বলা শুরু করলেন। ভাবটা এরকম যে তিনি একটা খুন করেছেন, এখন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। আমার বড় ভাইয়ের নাম বিকাশ ভট্টাচার্য। তার স্ত্রী 1 মাসে শিশুপুত্র রেখে একদিনের জ্বরে স্বর্গবাসী হন। আমার বড় ভাই পরম আদর এবং যত্নে শিশুপুত্র লালন করতে থাকেন। আমরা কথায় বলি নয়নের মণি। আমার ভাইয়ের কাছে সত্যিকার অর্থে তার পুত্র ছিল নয়নের মণি। সন্তান চোখের আড়াল হলেই তিনি অস্থির হয়ে যেতেন, তার হাঁপানির টান উঠে যেত। ছেলের যখন 9 বছর বয়স তখন সে পানিতে ডুবে মারা যায়। ছেলেটার শখ ছিল বাবার চোখ ফাঁকি দিয়ে পুকুর ঘাটে চলে যাওয়া, পানিতে চিল মেরে খেলা করা। দুপুরবেলা ভাই যখন ঘুমাচ্ছিলে তখন পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে মারা যায় পড়ে। সোমবার সন্ধ্যায় তাকে সাজনাতলা শ্মশানঘাটে দাহ করা হয়। আমার বড় ভাইয়ের উন্মাদের মতো হয়ে যায়, চিৎকার করতে থাকেন, মানি না, মানি না, আমি ভগবান মানি না। ভগবানের মুখে আমি থুতু দেই, মানি না, আমি ভগবান মানি না। তখন বৈশাখ মাস, ঝড় বৃষ্টির সময়। তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। দাহ হয়ে গেছে, লোকজন চলে গেছে। আমার ভাইকে ঘরে আনার অনেক চেষ্টা করা হলো, তিনি এলেন না। ঝড় বৃষ্টির মধ্যে বসে রইলেন এবং কিছুক্ষণ পরপর চিৎকার করতে লাগলেন, মানি না, মানি না, ভগবান আমি মানি না। রাত 3টা তিনি শূন্য বাড়িতে ফিরলেন, শোবার ঘরে ঢুকে গেলেন। ঘরে হারিকেন জ্বলছে, খাটের উপর তার ছেলে বসে আছে, পা দুলাচ্ছে। আমার ভাই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন। কিছুক্ষণ পায় তার জ্ঞান ফিরল, তখনও ছেলে খাটেতে বসা। ভাই বললেন, বাবা তুমি কে? সে বলল, আমি কমল, আমি এসেছি। কোথা থেকে এসেছো বাবা? পানির ভিতর থেকে। তুমি কি করে চলে যাবে? কি চলে যাবে? বনো। আমার ভাই বিচক্ষণ ব্যক্তি ছিলেন না, তিনি একটা ক্ষেত্রে বিচক্ষণতা পরিচয় দিলেন। চারদিকে প্রচার করলেন পুত্র শোক ভোলার জন্য তিনি একটা কন্যা দত্তক নিয়েছেন। তিনি কমলকে মেয়েদের পোশাক পরালেন। আচ্ছা, তার নাম দিলেন কমলা। গ্রামের লোক সহজে বিশ্বাস করলো। 2-1 জন শুধু বলল, পালক মেয়েটার সঙ্গে মৃত ছেলেটার চেহারার মিল আছে। আমি বললাম, ছেলেটা কি এখনও আছে? আছে। কোথায়? ভাইজান তাকে ইন্ডিয়া নিয়ে চলে গেছেন, গুয়াহাটিতে থাকেন। ছেলেটার কি মানুষের মতো বুদ্ধি আছে? প্রশান্তি বলল, না, 10 বছর আগে যে যেমন ছিল এখনও তেমনই আছে। সে কোনো খাদ্য খায় না, দিনে রাতে কখনো ঘুমায় না, রাতে পুকুর ঘাটে বসে থাকতে খুব পছন্দ করে। হামাভূতের ভয়ে অনেক দিন পুকুর ঘাটে যাওয়া হয় না। আমি বললাম, আপনার বড় ভাইয়ের ছেলে তার বাবার সঙ্গে গুয়াহাটি থাকে, সেখানে হামাভূত গেল কিভাবে? প্রশান্তবাবু চুপ করে রইলেন। আমি বললাম, বারান্দায় 2টা মেয়েদের জামা শুকাতে দেয়া আছে, আপনি একা থাকেন, মেয়েদের জামা কেন? ছেলেটা কি আপনার? প্রশান্তবাবু বিড়বিড় করে বললেন যে আমারই সন্তান। কত বছর আগে ঘটনা? অর্থাৎ কত বছর আগে ছেলে ফিরে এসেছে? 21 বছর। ছেলে আগের মতো আছে, বয়স বাড়েনি? প্রশান্তবাবু জবাব দিলেন, না। আমি বললাম, ছেলেটাকে ডাকুন, কথা বলি। না, আমাকে ছাড়া অন্য কাউকে দেখলে সে ভয় পায়। আমি বললাম, তার সঙ্গে কিছুক্ষণ কথা বলা অত্যন্ত জরুরি, তার জন্যেও জরুরি, আপনার জন্যেও জরুরি। প্রশান্তবাবু বললেন, না, আপনার সঙ্গে গল্পটা করে আমি বিরাট ভুল করেছি, ভুল আর বাড়াবো না। আমি প্রশান্তবাবুকে অগ্রাহ্য করে উঁচু গলায় ডাকলাম, কমল, কমল। 9 বছর বয়সী মেয়েদের পোশাক পরা এক বালক দরজায় চৌকাঠ ধরে দাঁড়ালো। আমাকে এক পলক দেখে বাবার দিকে আসতে শুরু করলো। প্রশান্তবাবু কঠিন গলায় বললেন, ঘরে যাও, ঘরে যাও বললাম। সেটা ঘরের দিকে যাচ্ছে, এক পা টেনে টেনে খুঁড়িয়ে যাচ্ছে। আমি বললাম, তার পায়ে কি সমস্যা? প্রশান্তবাবু কঠিন গলায় বললেন, তার পায়ে কি সমস্যা সেটা আপনার জানার প্রয়োজন নাই। হামাভূত রহস্য ভেদ করার জন্য আমি গ্রামে এভারেস্ট বিজয়ী তেনজিং এর মর্যাদা পেলাম। আমাকে রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দেবার জন্য 2 জন রওনা হলো। একজন মাথায় ছাতা ধরে রইল। তাদের কাছে শুনলাম, ছেলেটা পানিতে ডুবে মারা যাওয়ার পর প্রশান্তবাবুর খানিকটা মস্তিষ্ক বিকৃত হয়েছে। তিনি তার ছেলের চেহারার সঙ্গে মিল আছে এরকম একটা মেয়ে কোথেকে ধরে নিয়ে এসে পালক নিয়েছেন। দিনরাত মেয়েটার সঙ্গে থাকেন, কারোর সঙ্গে মিশেন না। মেয়েটার বিয়ের বয়স হয়েছে, কিন্তু মেয়েটা গিট্টু লেগে আছে, বড় হচ্ছে না। তাছাড়া ঠ্যাং খোড়া, সম্বন্ধ আসেও না। প্রশান্তবাবু লোক কেমন? নিষ্ঠাবান ব্রাহ্মণ, লোক ভালো, সমস্যা একটাই, মেয়ে ছাড়া কাউকে চেনে না।
যুগান্তর 13 মে 2019-এ প্রকাশিত একটা রিপোর্ট, জলপরীদের দেশ থেকে 10 বছর পর ফিরে এলো মাসুদ ইমরান ফারুক মাসুম চাঁপাইনবাবগঞ্জ থেকে। পানিতে ডুবে যাওয়ার 10 বছর পর অলৌকিকভাবে জলজান্ত মায়ের কোলে ফিরে এসেছে মাসুদ 14 নামের এক শিশু। অবশেষে মনে হলেও ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামের কাচারি বাড়িতে। এলাকা জুড়ে জোর গুজব, মাসুদ এতদিন ছিল জলপরীদের দেশে, সেখানে সে জীবনযাপন করেছে অলৌকিকভাবে। জলপরীরাই তাকে লালন পালন করেছে এতদিন। ছেলেটিকে নিয়ে নানাজনের মুখে নানা কথা ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। জানা গেছে সদর উপজেলায় মাসুদ 1999 সালে 5 বছর বয়স তার ভাই বোনের সঙ্গে মহানন্দর রামজীবনপুর ঘাটে গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর মাসুদের কোনো সন্ধান না পেয়ে মা শেফালি বেগম বুকে পাথর রেখে দিন কাটান। অবশেষে 10 বছর পর গত 8 শুক্রবার দুপুর 12:30টার দিকে অলৌকিকভাবে মহানন্দ নদীর কল্যাণপুর ঘাটের কাছে মাঝ নদাতে সে ভেসে ওঠে। কল্যাণপুর মহল্লার ইলিয়াস আহমেদের স্ত্রী রানী বেগম জানান, তিনি গত 8 মে শুক্রবার দুপুরে নদীর ঘাটে গোসল করতে যান। গোসল করার সময় মাঝ নদীতে ছেলেটিকে পানিতে হাবুডুবু খাচ্ছে দেখতে পেয়ে সেখানে কয়েকজনের সহায়তা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নদী থেকে তোলার সময় একটা 5 বছর শিশুর মতো সে আচরণ করছিল। শিশুটিকে বাড়ি নিয়ে আসার পর রানী বেগম স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। শিশুটি কোনো কথা বলতে না পারার বিষয়টি বিষণ্ণভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। শিশুটিকে দেখতে আসেন রামজীবনপুর গ্রামের কাচারি বাড়ির শেফালি বেগম। সেখানে উপস্থিত হওয়া মাত্রই উদ্ধারকৃত শিশুটি শেফালিকে জড়িয়ে ধরে। এই সময় শেফালি বেগম তার ছেলেকে ছেলে বলে শনাক্ত করেন। ছেলেটির কোমরে একটা পোড়া দাগ দেখে তাকে শেফালি বেগমের ছেলে বলে স্থানীয় লোকজন শনাক্ত করেন। উদ্ধারের পর থেকে মাসুদ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাতে রানী বেগমের হেফাজতেই ছিল। অবশেষে মঙ্গলবার বিকাল 3টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাকে নিয়ে আসা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের উদ্যোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক ছেলেটিকে বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের উপস্থিতিতে তার মা শেফালি বেগমের কাছে হস্তান্তর করেন। এই সময় অলৌকিকভাবে বেঁচে যাওয়া মাসুদকে এক নজর দেখার জন্য হাজার হাজার লোক ভিড় জমায়। 1999 সালে শিশু মাসুদ মহানন্দ নদীতে ডুবে যাওয়ার সময় তার বয়স ছিল 5 বছর। শুক্রবার মাসুদকে উদ্ধার করার পর তার শারীরিক গঠন অলৌকিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং এই 5 দিনেই সে এখন বেড়ে 14 বছরের এক বালক মাসুদের আচরণ অস্বাভাবিক। সে কোনো কথা বলতে পারছে না, কোনো খাবারও খেতে পারছে না। মাঝে মাঝে তার গলা থেকে পানির জীবজন্তুর মতো অস্পষ্ট শব্দ বের হচ্ছে।